আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বাবিয়ে সকালবেলা ফোন দিছে, তোমার হাতে যদি এই পুতিনের মতন ক্ষমতা থাকতো, তুমি মনে হয় এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগাই দিই। তার পাশাপাশি ইসরায়েল নামক রাষ্ট্রটার প্রতি তোমার যেই গোস্বা, রাষ্ট্রটার মনে নাই। ভাবে কথা কিন্তু সত্য, কথা সত্য। তবে পুতিন কাকুরে তো উদার মেন্টালিটি আমার ভালো লাগে না। তবে পুতিন হচ্ছে লম্বা রেসের ঘোড়া। দর্শক, ঈদের দিন আপনাদেরকে কিছুটা ভালো সংবাদ দিতে আসছি যারা ভ্লাদিমির পুতিনের ফ্যান ফলোয়ার আছেন। বেসিক্যালি এই যুদ্ধটা, যে যুদ্ধটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে, এটা আজকের দিনে স্পষ্ট যে এটা বেসিক্যালি ন্যাটো বা মার্কিন যুক্তরাষ্ট্রেরই যে বস রাষ্ট্র হিসাবে যারা আছে, এটা তাদেরই যুদ্ধ। আর রাশিয়াকে ঠেকাতে বা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে রাশিয়ার যে ব্যবসা বাণিজ্যের একটা অবস্থান ছিল, আপনারা জানেন যে এই রাষ্ট্রগুলোর প্রধান গ্যাস এবং তেলের সাপ্লায়ার ছিল রাশিয়া বা ভ্লাদিমির পুতিন। তো যখন এই যুদ্ধ শুরু হলো, তখন রাশিয়াকে ঠেকানোর জন্য কোনো কৌশলই বাদ দেয়নি যুক্তরাষ্ট্র, পাল্টা দিয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু আজকে ইউরোপের সাথে পুতিন যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছে বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য দিছে, তাহলে বোঝা গেছে সবার অবস্থা হচ্ছে মানে আমেরিকার বিষয়টা মুখে মুখে, তলে তলে কিন্তু পুতিনের সাথে সব সেটেলমেন্ট হয়ে গেছে। মানে ম্যাক্সিমাম রাষ্ট্র, দুই চারটা রাষ্ট্র বাদ দিলে। আপনার ফিনান্সিয়াল টাইমস তারা একটা প্রতিবেদন করেছে। তারা বলছে যে রাশিয়া ইউক্রেনে হামলার পর ইউরোপ সবচেয়ে যে বড় সংকটে পড়েছিল তা হচ্ছে গ্যাস সরবরাহ। কেননা ইউরোপের দেশগুলো গ্যাসের জন্য পুরোপুরি রাশিয়া নির্ভর ছিল। যুদ্ধ শুরুর পর সাময়িকভাবে বিকল্প খুঁজে নিতে সক্ষম হয়েছিল ইউরোপ, কিন্তু পরিস্থিতি আবারও রাশিয়ার অনুকূলে তলে তলে চলে গেছে, খুব বেশি দিন লাগেনি। ফিনান্সিয়াল টাইমস বলছে প্রায় 2 বছরের মধ্যে গেল মে মাসে, মানে গত মাস যেটা, মে মাসে প্রথমবারের মতন ইউরোপে গ্যাস সরবরাহের দিক থেকে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে রাশিয়া। যদিও রাশিয়ার ফসিল ফুয়েল রপ্তানি বন্ধে নানা নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমারা, কিন্তু তা থেকে কোনো রকম সুবিধা আসলে পাওয়া যায়নি। আমরা যদি দেখি আপনার ইন্ডিপেন্ডেন্ট কমিডিয়েটি ইন্টেলিজেন্স সার্ভিস, যেটাকে সংক্ষেপে বলা হয় ICIS, তাদের একটা ডেটা একটা ভিন্ন চিত্র তুলে ধরেছে যে আসলে রাশিয়ার সাথে কি ইউরোপিয়ানরা যে নিষেধাজ্ঞা দিচ্ছে বা তলে তলে আসলে সেট আপটা কি। এই ডাটা বলছে সেট আপ 1-1.5 মাস হয়ে গেছে, আর থেকে বা বেশি। তারা বলছে গেল মাসে ইউরোপে পাইপলাইন এবং এলএনজির মাধ্যমে রাশিয়া আপনার গ্যাস সরবরাহ করছে। আর এই সরবরাহ করা গ্যাসের মানে ইউরোপের টোটাল যে গ্যাসের চাহিদা ছিল সেটার 15%ই এটা রাশিয়া আপনার সাপ্লাই দিচ্ছে। এ সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সার্বিয়া, বসনিয়া, হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়াও রাশিয়ার গ্যাস কিনেছে। তার মানে যুক্তরাজ্য সারাদিন রাত পুতিনের বিরুদ্ধে যত কথাই বলুক, তলে তলে কিন্তু গ্যাসটা রাশিয়ার কাছ থেকে নেয়। আমেরিকা আবার একটু দামে বেচে আমেরিকার কাছে আছে, বাট আমেরিকার গ্যাস দিয়ে এতগুলো রাষ্ট্রের পাল্লা সম্ভব না কম দামে, অন্তত পুতিন রেটের দিকে সেরা। একই সময়ে ইউরোপে যুক্তরাষ্ট্রেরও এলএনজি সরবরাহের পরিমাণ ছিল 14%। তার মানে আমরা যা দেখতেছি এগুলা হচ্ছে জাস্ট মুখে মুখে। কারণ যদি আমেরিকার মধ্যেই পুতিন কাকু 14% এলএনজি ঢুকায়, ইউরোপে ঢুকায় 15 থেকে 20%, তাহলে মানে নেয় না কে পুতিনের মুরিদ, না কে সবাই আসলে পুতিনের মুরিদ। ইউরোপের কয়েক দেশ রাশিয়ার এলএনজি আমদানির উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে, কিন্তু তারই মাঝখানে যখন এই চিত্র এসেছে যে আমরা দেখলাম 2022 সালের মাঝামাঝি পাইপলাইনের মাধ্যমে উত্তর পশ্চিম ইউরোপকে গ্যাস সরবরাহ বন্ধ করেছিল রাশিয়া। আর পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন এবং তুরস্কে ঠিক ওই গ্যাস সরবরাহ অব্যাহত রাখছে আবার মস্কো। মানে বুঝলাম না, ইউক্রেনও বলে গ্যাস দেয়, আচ্ছা যুদ্ধটাও করে, মানে কি যে চলতেছে। আচ্ছা, বিশ্লেষকদের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বড় এলএনজি রপ্তানি ফ্যাসিলিটিতে সমস্যার কারণে এই গিয়ারটা পেয়েছে রাশিয়ার উপর নির্ভরতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশগুলো, কিন্তু এই মুহূর্তে আপনার রাশিয়ার বিকল্প